আমি তো রেসপন্স পাচ্ছিলাম না। শহীদুল স্যার আমি বলবো স্যার। না না, শহীদুল শহীদুল দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। জাহিদুল হাত তো রেজ করছে, আমি তো শহীদুলকে ডাকতেছি, রোল নম্বর 35। আন্তাজে আরেক তাহলে দেখা যায়। হ্যাঁ দেখছো? পলিউল্লাহ স্যার। না, আমি যে শহীদুলকে চাচ্ছিলাম, শহীদুল কই গেল? জাহিদুল কই গেল? রনি জি স্যার। কোথায় গেল শহীদুল আর জাহিদুল? ওনারা তো দেখতেছি স্যার চ্যাটে আছে নাকি, আছে তো স্যার, ওনারা শহীদুল ইকান্ন আছে, কিন্তু আমার কথা রেসপন্স করতেছে না কেন? মনে হয় শুনতেছে না নাকি স্যার? হাত সমস্যা নাকি? উঠাইছে না, হাত উঠাইছে। এই যে জাহিদুল মনে করো এবার ঢুকছে, জাহিদুল সরকার। আমি এটা চেক করলাম র্যান্ডম যে নিজেরা নিজেরা আছে নাকি ভাগনা টাগনা দিয়া বলছে একটু ওপেন করে বসে থাক, অ্যাটেন্ডেন্সটা চলো। ভাগনা বাইসটা থাকে না ঘরের ভিতরে, পাইডি দিয়া ঢুকে যায়। জি স্যার। ফাঁকির চিন্তা করতেছে এরকম, এই জন্য একটু চেক করলাম যে হাত উঠাইছে ঠিকই, ভাগনা হাত উঠাইছে, খাওন নাই। আরেকজন দেখতেছি ইয়ে মনোয়ার হোসেন হাত উঠাইছে। মনোয়ার শুনতে পাচ্ছ? কি বলো তো, ইনফরমেশন সিস্টেম কি বলো? স্যার ইনফরমেশন সিস্টেমে জানার আগে আমাদের আগে যেটা জানার প্রয়োজন সেটা হচ্ছে সিস্টেম সম্পর্কে। যখন কতগুলো ইন্টারডিপেন্ডেন্ট কম্পোনেন্টস কোন একটা নির্দিষ্ট অর্থাৎ স্পেসিফিক অবজেক্টিভ অ্যাচিভের জন্য সম্মিলিতভাবে কাজ করে, তখন তাকে সিস্টেম বলা হয়। আর ইনফরমেশন সিস্টেম হলো এরকম যে ইনফরমেশন টেকনোলজির সাথে সম্পৃক্ত যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো একসাথে কাজ করবে এবং এই সিস্টেমের মাধ্যমে সুনির্দিষ্ট একটা অবজেক্টিভ আমরা ফুলফিল করতে পারবো। মোটামুটি কাছাকাছি চেষ্টা করছো, অসুবিধা নাই। ঠিক আছে, আমি আবার তোমাদেরকে একটু গল্প করে আমরা একটু পিছিয়ে যাই। আমরা প্রথমে মনে করি যে আমরা ইনফরমেশন সম্পর্কে আমাদের একটা ধারণা দেওয়ার কথা ছিল। ইনফরমেশন হলো আমাদের ডাটা প্রসেস হওয়ার পরে আউটপুট যা এটাকে ইনফরমেশন বলবো। সো তারপরে এই ইনফরমেশন করবো, তখন আরেকটা প্রশ্ন আছে ইনফরমেশন সিস্টেম, যেটা তুমি বলছো যে ইনফরমেশন সিস্টেম হলো তোমার কতগুলি কম্পোনেন্ট থাকবে সেখানে। মূলত আসসালামু স্যার। ওয়ালাইকুম সালাম। মূলত মেইন কম্পোনেন্ট গুলি হলো ইনফরমেশন সিস্টেমের, সেটা আস্তে আস্তে খালি কম্পোনেন্ট গুলি দু চারটা কম্পোনেন্ট মনে রাখবো। বিশেষ করে আমাদের ইনফরমেশন সিস্টেমে একটা কম্পোনেন্ট আছে হিউম্যান রিসোর্স, তারপর আরেকটা বড় কম্পোনেন্ট আছে ডেটা প্রসেস, আরেকটা বড় কম্পোনেন্ট আছে ইনফরমেশন টেকনোলজি। বুঝতে পারছো? তাহলে এই বড় এই কম্পোনেন্ট গুলি নিয়ে যখন আমরা একটা সিস্টেম তৈরি করবো তাকে আমরা ইনফরমেশন সিস্টেম বলবো। তারপরে আমি তোমাদেরকে বলেছিলাম যে ইনফরমেশন টেকনোলজি কি। ইনফরমেশন টেকনোলজির ভিতরে আবার দুইটা বড় কম্পোনেন্ট আছে, একটা হলো আমাদের কম্পিউটার টেকনোলজি আর একটা হলো কি টেকনোলজি,
টেলিকমিউনিকেশন। টেলিকমিউনিকেশন। গুড গুড, তাহলে টেলিকমিউনিকেশন, তাহলে ওইখানে আমরা ইনফরমেশন টেকনোলজি বুঝছি এবং ইনফরমেশন টেকনোলজি নিয়ে কিন্তু ইনফরমেশন সিস্টেম তৈরি হয়। এবং এই ইনফরমেশন সিস্টেমের আমরা অনেক এক্সাম্পল আমরা দিতে পারবো, আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো। ধরো একটা সফটওয়্যারকে আমরা একটা ইনফরমেশন সিস্টেম বলতে পারি। দেখো সেখানে আমরা হিউম্যান রিসোর্সের ইনভলভমেন্ট দেখবো, সেখানে আমরা কম্পিউটারের ইনভলভমেন্ট দেখবো, সেখানে আমরা টেলিকমিউনিকেশন ইনভলভমেন্ট দেখবো একটা সফটওয়্যারের ভিতরে। আচ্ছা, একটা সফটওয়্যারের ভিতরে আমরা টেলিকমিউনিকেশনের কি ইনভলভমেন্ট দেখতে পারি যদি এই প্রশ্নটা করি, তাহলে তোমরা উত্তর দিতে পারবে যে সফটওয়্যারগুলি দেখবো আমরা কমিউনিকেট করি। ধরো ওয়েব মেইল এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটা আমরা ট্রান্সফার করি না, সুতরাং এখানেও কিন্তু মোটামুটি একটা কমিউনিকেশনের একটা কম্পোনেন্ট জড়িত আছে। তো এইভাবে আমরা একটা সফটওয়্যারকে ইনফরমেশন সিস্টেম বলতে পারি। সো আমি সবসময় এই সাবজেক্টটা যখন আমরা পড়বো সবসময় আমি এই এক্সাম্পল গুলো নিয়ে আসি। তোমার যেহেতু কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা করছো, তোমরা তোমাদের প্রোডাক্টটা রাখবা একটা সফটওয়্যার, মাথার ভিতরে থাকবে একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যারকে ডেভেলপমেন্ট করতে গেলে অনেকগুলি থিওরি আছে। সেই থিওরিটা আমরা আজকে শুরু করব, যেটা টপিকের নাম আছে ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট। কিভাবে ডেভেলপ করবে একটা সফটওয়্যার, আমরা কিভাবে ডেভেলপ করব। ইন জেনারেল তোমরা হয়তো বুঝতেছো যে সফটওয়্যার তো সফটওয়্যার আমরা যেভাবে ডেভেলপ করি সেভাবে করবো, প্রোগ্রাম করি, কোড করি, একটা প্রবলেম আছে সেটা সলভ করি। বাট এইটার অনেকগুলি থিওরি আছে, এইটার অনেকগুলি গ্রামার আছে, এইটার অনেকগুলি ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলি নিয়ে আলাপ আলোচনা করার জন্য এই চ্যাপ্টার নাম হলো ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট। সো এখন এটা আসতেছে আমাদের লেসন প্ল্যান, লেসন ম্যাপ। এই ফিগারটা আমি সব সময় বলেছিলাম যে আমি প্রতি ক্লাসেই এই ফিগারটা নিয়ে আসবো। এটা হলো একটা ইন্ডেক্স, যাতে আমাদের একটা ক্লাসে অনেকগুলি কথা গল্প আমাদের মনে পড়ে। তাহলে আমরা যে কোনো ইনফরমেশন সিস্টেম তৈরি করতে গেলে আমরা দেখো কতগুলি হিউম্যান রিসোর্সের ইনভলভ থাকবে, তারপরে টেকনোলজির ইনভলভ থাকবে, আমাদের কিছু সাথে কিছু থিওরি ইনভলভ থাকবে। এগুলাকে মিলিয়ে আমরা অ্যাকচুয়ালি একটা ইনফরমেশন সিস্টেম তৈরি করব। প্রচুর জ্ঞান অর্জন করতে হবে যে কোনো ইনফরমেশন সিস্টেম তৈরি করতে গেলে। প্রত্যেকটা স্টেক হোল্ডার যদি ইন্ডিভিজুয়াল আমরা চিন্তা করি তাহলে দেখবে যে আমাদের অনেক অ্যাক্টিভিটিস আছে। এই ফিগার থেকে তোমরা ইচ্ছা করলে চয়েস করতে পারো জীবনে কে কোন কাজ করবা। যে কোনো একজনের যদি শুধুমাত্র ডাটাবেস প্রোগ্রামিং এর উপর এক্সপার্ট হয় তারও অনেক ভালো চাকরি আছে, অথবা ইন্টারফেস প্রোগ্রামিং এর উপর যদি সে এক্সপার্ট হয় তারও অনেক চাকরি আছে, কাজ আছে, অথবা মনে করো ডিজাইনিং এ যদি কাজ করে। সো মোটামুটি দেয়ার ইজ এ লটস অফ অ্যাক্টিভিটিস, বিগ স্কোপ অফ তোমার অর্গানোগ্রাম ইন দ্য আইটি সেক্টর, এবং নানান রকমের পোস্ট আছে। আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ডেজিগনেশন হলো সিস্টেমস অ্যানালিস্ট। তো তোমরা গত ক্লাসে সবাই এগ্রি করছো অনেকে সিস্টেম অ্যানালিস্ট হতে চাও। দুই একজন সিস্টেম অ্যানালিস্ট আমরা ইতিমধ্যে পেয়ে গেছি তোমাদের ক্লাসের ভিতরে। সো এই লেসন ম্যাপের আমরা আজকে এই যে একটু নীল কালারের যে পার্টটা আছে, এই পার্টটা ইজ ফোকাস অন ডেভেলপমেন্ট। সো এই ডেভেলপমেন্ট পার্টটাই আমরা আজকে ডিসকাস করব। এখানে ডেভেলপমেন্ট পার্টে অনেকগুলি আমরা অপশন দেখতেছি। এগুলা হলো সিস্টেম ডেভেলপমেন্ট মেথডোলজি। আমরা মূলত আজকে এই মেথডোলজি নিয়ে আলোচনা করব। অর্থাৎ যে কোনো সিস্টেম তৈরি করতে গেলে কিছু
নিয়ম কানুন মানতে হয়, সেই নিয়ম কানুনগুলি আমরা ফলো করব। সেখানে আমরা দেখতে পেলাম যে প্রথম আমাদেরকে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করতে হবে, তারপরে প্রবলেম অ্যানালাইসিস করতে হবে, রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস করতে হবে, ডিসিশন অ্যানালাইসিস করতে হবে, ডিজাইন করতে হবে, কনস্ট্রাকশন করতে হবে, তারপরে ইমপ্লিমেন্টেশন করতে হবে। টোটাল জিনিসগুলিকে এক পর্যায়ে আবার অপারেশন এন্ড মেইনটেনেন্স একটা অপশন থাকে, অথবা অপারেশন এন্ড সাপোর্ট। সো এই হলো যে এখানে আমাদের কতগুলি থিওরি যেগুলি আমাদের শিখতে হবে ভালোভাবে। তোমরা, আমি যখন লেকচার দিচ্ছি তোমরা চেষ্টা করবা কিছু কিছু পয়েন্ট তোমাদের খাতায় লিখে রাখতে। আমি এক পর্যায়ে তোমাদের সাথে ওপেন ডিসকাশনে যাব, তখন আমি এই প্রশ্নের উত্তর দিব তোমাদের। এই ভদ্রলোক খুব ডিস্টার্ব করে সামনে। সো যেটা আমি একটু আগে বলেছিলাম, তাহলে সিস্টেম ডেভেলপমেন্ট প্রসেসটা কি? হোয়াট ইজ সিস্টেম ডেভেলপমেন্ট প্রসেস? A system development process is a set of activities, methods, best practice, deliverables, and automated tools that a stakeholder use to develop and maintain information systems and software. আবার বলতেছি, a system development process is a set of activities, methods, best practices, deliverables, and automated tools that stakeholders use to develop and maintain information systems and software. আমার মনে হয় তোমরা এই টার্মগুলি খুব ভালোভাবে বুঝতে পারছো। অর্থাৎ you have to go through a set of activities, you have to follow some standard, some methods, and definitely best practices, and it should be deliverables, and there should include couple of automated tools. বিভিন্ন রকমের টুলস আছে, সেগুলি ইনভলভ করতে হবে, সেগুলি ছাড়া তুমি কাজ আগাতে পারবা না। স্টেক হোল্ডার্স এখানে মিন করছে যে সিস্টেম ডেভেলপ করবে, যে ইউজ করবে, যে কিনবে, যে বিক্রি করবে, যে ইনভলভমেন্ট থাকবে, সবাইকে ইউজ করছে। সবাই অ্যাকচুয়ালি কোনো না কোনো একটা ফর্মুলায় আমাদেরকে যেতে হবে, যেটাকে আমরা এই সেট অফ অ্যাক্টিভিটিস বলি। সো এটা হলো সিস্টেম ডেভেলপমেন্ট প্রসেস সম্পর্কে একটা কথাবার্তা। আমরা যে জিনিসটা এখানে এই ফিগারে বলেছিলাম যে সিস্টেম ডেভেলপমেন্ট প্রসেস ইজ এ সেট অফ অ্যাক্টিভিটিস, এই যেগুলো হলো অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিস গুলি কারা করবে? এই স্টেক হোল্ডাররা, এরা সবাই ইনভলভ হবে। তাহলে আমরা এখানে যেটা পেলাম সেট অফ অ্যাক্টিভিটিস এবং মেথডস, এগুলো। সো আমরা এই সিস্টেম ডেভেলপমেন্ট মেথডোলজি বা এটা বুঝতে যে আমি আরেকটা চ্যাপ্টার একটা পার্ট নিয়ে আসি, সেটা হলো এই প্রসেসের সিএমএম, প্রসেস ম্যাচুরিটি মডেল আর কি, সিএমএম মডেল। সো সিএমএম হলো ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল। এই সম্পর্কে আমি ইতিপূর্বে মনে হয় একদিন বলেছিলাম, তোমাদের প্রশ্ন করেছিলাম যে সিএমএমটা কি, মনে পড়তেছে না করেছিলাম কিনা। তো যে কোনো সিস্টেম তৈরি করতে গেলে তোমাকে এই মেজারমেন্ট করতে হবে তোমার এই সিস্টেমটা অ্যাকচুয়ালি কোন লেভেলে আছে। এটা হলো একটা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। যে কোনো সফটওয়্যার তৈরি করতে গেলে তোমাকে এই সিএমএম লেভেল অ্যাচিভ করতে হবে। আমাদের বাংলাদেশে সিএমএম লেভেল 5 খুব কমই আছে, বাট সিএমএম লেভেল 1 সবাই মোটামুটি করে। সো এখানে 5টা লেভেল আছে: ইনিশিয়াল লেভেল, রিপিটেবল, ডিফাইন্ড, ম্যানেজড এবং অপটিমাইজিং।
সো অপটিমাইজিং হলো সবচেয়ে টফ তোমার সিচুয়েশন, সেখানে development process is continuously monitored and improved based on measures and data analysis established in level 4. Level 4 টা কি? Measurable goals for quality and productivity are established. So measurable goals কি? Measurable goals হলো আমার এক্স্যাক্টলি যে গোলটা ছিল সেটা যদি অ্যাচিভ করা হয়, অর্থাৎ মোটামুটি ভালো কোয়ালিটি। সো যে কোনো সিস্টেম তৈরি করলে তার দেখা গেল যে আমরা যদি অ্যাসেস করি, অডিট করলে আমি তাকে বলতে পারবো যে আপনার খুবই ভালো হয়েছে, অথবা মোটামুটি ম্যানেজ করা যাবে, অথবা বলতে পারি যে না মোটামুটি একটা পজিশন নিচে ডিফাইন করা যাচ্ছে, অথবা বলতে পারি যে না আপনার এটা অনেকগুলি কাজ আছে, এগুলো আরো রিপিট করতে হবে, রিশিডিউল করতে হবে, ফাংশন চেঞ্জ করতে হবে, এই কথাগুলি বলতে পারি। অথবা বলতে পারি একেবারে ইনিশিয়াল লেভেল। আমরা সফটওয়্যার তৈরি করতে গেলে শুরু হয় ইনিশিয়াল লেভেল থেকে। তো ইনিশিয়াল লেভেলের একেবারে তোমার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে তারপরে সবকিছুই তোমার ইনিশিয়াল থাকে, নতুন। এই নতুন কোম্পানিটা, এই নতুন সফটওয়্যারটা আস্তে আস্তে বড় হতে একসময় অপটিমাস হয়। এইটা একটা বিশাল থিওরি, এটাকে বলা হয় সিএমএম ম্যাচুরিটি মডেল, ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল। তো এটা দেখা গেছে যত তুমি অপটিমাল দিকে যাবে তত তোমার কম্পিটিটিভনেস বাড়বে এবং রিস্ক কমে যাবে। তুমি কাজ করতেছো একটা কোম্পানিতে, সেই কোম্পানির সার্টিফিকেট পেলো সিএমএম লেভেল 5, তার মানে সেই কোম্পানিতে থেকে যেসব প্রোডাক্টগুলি তুমি বাজারে বিক্রি করবা সেগুলি রিস্ক কম থাকবে, বা সেগুলি কম্পিটিটিভনেস ভালো থাকবে এবং তোমার বেতন বেশি থাকবে। এটা হলো সিএমএম লেভেল সম্পর্কে কিছু কথাবার্তা। তারপরে আমরা চলে যাই আবার আমাদের মেইন টার্গেটে। সো মেইন টার্গেটটা হলো আমাদের এই মেথডটাকে আমরা তোমার লাইফ সাইকেল একটা বলি, সিস্টেম লাইফ সাইকেল একটা টার্ম আছে। সিস্টেম লাইফ সাইকেলটা কি? System life cycle divides the life of an information system into two stages: system development and systems operation and support. যে কোনো সিস্টেম তৈরি করতে গেলে ফ্রম দ্য বিগিনিং টু এন্ড পর্যন্ত এটাকে দুইটা পার্টে ভাগ করা হয়। একটা হলো সিস্টেম ডেভেলপমেন্ট পার্ট, আর একটা হলো সিস্টেম অপারেশন পার্ট। এই যে আমি এখানে যদি দেখাই, এটা হলো ডেভেলপমেন্ট। আবার দেখো এই পুরো পার্টটা আসতেছে সিস্টেম ডেভেলপমেন্ট, আর নিচে যে অপারেশন দেখতেছো এটা হলো অপারেশন। তাহলে এই অপারেশন পার্ট বা মেইনটেনেন্স পার্ট প্লাস ডেভেলপমেন্ট, এই দুইটাকে মিলে আমরা বলবো সিস্টেম লাইফ সাইকেল। তাহলে তোমরা যখন কোনো ইনফরমেশন সিস্টেম তৈরি করতে যাবে বুঝতে পারছো যে এই সিস্টেম লাইফ সাইকেল একটা বিশাল বড় থিওরি। এগুলা অনেক বড় বড় থিওরি, অনেক রকমের মানে কথাবার্তা আছে। সো সিস্টেম লাইফ সাইকেল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিওরি। আমরা এই সাবজেক্টে আজ পর্যন্ত এমন কোনো পরীক্ষা নাই বা এমন কোনো জায়গা নাই আমি ভাইভাতে গেলে এই প্রশ্নটা না জিজ্ঞেস করি। বুঝতে পারছো ইম্পর্টেন্স? সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ভেরি সিগনিফিকেন্টলি অ্যাবাউট দ্য লাইফ সাইকেল, সিস্টেম লাইফ সাইকেল। এবং সেখানে আমি বললাম দুইটা পার্ট আছে, একটা হলো সিস্টেম ডেভেলপমেন্ট পার্ট আর একটা হলো সিস্টেম অপারেশন আর সাপোর্ট পার্ট। সো আমরা মেইনলি শিখবো সিস্টেম ডেভেলপমেন্ট পার্টটাই। অপারেশন সম্পর্কে আমি লাস্টে তোমাদেরকে লেকচারে যাব। মেইনলি আমি দুইটা বইয়ের থেকে থিওরিটা নিয়ে
আমি বোঝানোর চেষ্টা করব, এবং আমার বিশ্বাস যে আর কোনো কিছু যদি না বোঝো তোমরা এই সাবজেক্টের, অ্যাটলিস্ট ইনফরমেশন সিস্টেমের ডেফিনিশন বুঝবা এবং সিস্টেম ডেভেলপমেন্ট সম্পর্কে তোমরা জানবা। এটুকু আমি কনফার্ম করবো তোমাদেরকে। এখন এটা জুমে হোক আর তোমাদেরকে ফেস টু ফেস হোক, আর তোমাদেরকে যদি নাও পাই, কেউ যদি জয়েন নাও করো, তোমরা বাধ্য এই জিনিসটা শিখতে। সেটাই হলো আমার টার্গেট। এই সাবজেক্টের আউটকাম যদি কেউ জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ দ্য আউটকাম অফ দিস সাবজেক্ট, আমি বলবো টু আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট হোয়াট ইজ সিস্টেম, হোয়াট ইজ ইনফরমেশন সিস্টেম এন্ড হোয়াট ইজ সিস্টেম ডেভেলপমেন্ট কনসেপ্ট। হচ্ছে আমার খুব সিম্পল চাহিদা তোমাদের কাছ থেকে, বেশি চাহিদা না। তোমরা একদম ওস্তাদ হয়ে যাও এটা আমার প্রয়োজন নেই। তোমরা অল্প অল্প কিছু জানলে আমি খুশি। ডেফিনেটলি আমরা পুরো কোর্স কারিকুলাম টাচ করব। কোর্স কারিকুলামের যতগুলি চ্যাপ্টার আছে, ম্যাটেরিয়ালস আছে, আমরা চেষ্টা করব। সো নেক্সট আমার আরেকটা পয়েন্ট আসলো, এই সিস্টেম ডেভেলপমেন্ট মেথোডোলজি। সিস্টেম ডেভেলপমেন্ট বলো, সিস্টেম ডেভেলপমেন্ট মেথোডোলজি বলো, আবার এটাকে আমরা বলি সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, তারপরে সিস্টেম ডেভেলপমেন্ট প্রসেস লাইফ সাইকেল, নানানভাবে এই পয়েন্টগুলি বলা যায়। তো এখানে পয়েন্টটা বলছে সিস্টেম ডেভেলপমেন্ট মেথোডোলজি ইজ এ ভেরি ফর্মাল অ্যান্ড precise system development process that define a set of activities, method, best practice, deliverables, and automated tools that system developers and project managers are to use to develop and maintain information systems and software. So আমরা সিস্টেম ডেভেলপ সম্পর্কে এই যে এখানে একটা ডেফিনিশন বলছিলাম না, সিস্টেম ডেভেলপমেন্ট প্রসেস কি, এটাই ওইখানে আমি আবার নিয়ে আসছি। সিস্টেম ডেভেলপমেন্ট প্রসেস অথবা সিস্টেম ডেভেলপমেন্ট মেথোডোলজি একই কথা। এখানে তোমার বাদল কি বলতে চাচ্ছ? স্যার তখন লাইনে ছিলাম না তো, মানে মোবাইলটা হ্যাং ছিল আমার স্যার। স্যার এতটাইছো কেন? এই মোবাইল হ্যাং হয়ে গেছে এটা জানার জন্য? না স্যার, তখন হাত ফুটাই রাখছিলাম তো নামাইলাম মাত্র স্যার। ও আচ্ছা, আমি তো ভয় পাইলাম যে কি হলো তোমার, বুঝতে পারো না কি। তাহলে তোমার এই টার্মগুলি আসলে প্যাচ থাকে, বুঝছো? অনেকদিন প্র্যাকটিস করলে এই টার্মসগুলি ক্লিয়ার হয়ে যায়। তোমাদেরকে যখন আমি বলি তোমাদের দেখো যে খুব তাড়াতাড়ি বুঝো, পরেই খনি প্যাচ লাগে দেখবে। তো প্যাচটা ছুটে যাবে যদি তোমরা কখনো চাকরি করো, এই রিলেটেড কাজকর্মগুলি করো, তখন এই সবগুলি জটিলতাগুলি সহজ হয়ে যাবে। সো এইটা এই ডেভেলপমেন্ট মেথোডোলজিটা সিএমএম লেভেল 3-তে অ্যাকচুয়ালি তোমার সেট করে দেওয়া আছে। এই যে সিএমএম লেভেল 3 ডিফাইন্ডে কি বলছে? ডিফাইন্ডে বলছে স্ট্যান্ডার্ড সিস্টেম ডেভেলপমেন্ট প্রসেস তোমাকে চয়েস করতে হবে। ধরো তোমার একটা কোম্পানি আছে, সেখানে তুমি একটা ইনফরমেশন সিস্টেম তৈরি করতেছো। এখন সেই ইনফরমেশন সিস্টেমটা যদি ওয়েল ডিফাইন্ড না হয়, সেখানে যদি উল্টাপাল্টা একটা প্রসেস তুমি চয়েস করো, তাহলে তোমার ইনফরমেশন সিস্টেমটা ভালো হবে না। এই জন্যই তুমি ওয়েল ডিফাইন্ড প্রসেস তুমি চয়েস করতেছো কিনা এই জিনিসটা চেক করবে। যেমন আমি একটা সফটওয়্যার তৈরি করলাম, সফটওয়্যারটা আমি 120 দিনের করার কথা, কিন্তু আমি সফটওয়্যারটা করে দিলাম 45 দিনে। কিভাবে করলাম? আমি ডেভেলপমেন্ট প্রসেস চেঞ্জ করে দিলাম, একেবারে রেপিড কিছু কাজ করলাম। বাট আমি যদি থিওরিটিক্যাল আমি জানি কোয়ালিটিফুল কাজ করতে হলে এটা 120 দিন লাগবে। তুমি তোমার লাভের জন্য, ব্যবসার জন্য তুমি করলে কি 45 দিনে প্রোডাক্টটা তৈরি করবে।
তখন আমি বলবো না, ইউ did not comply the CMM level 3 because you have to define exactly the development process. আমি তাকে অবজেকশন দিব। এরকম আমার কাছে অনেক কোম্পানি আসে এসব চেক করতে। আমি প্রথমে টার্মস অফ রেফারেন্স দেখে এবং রিকোয়ারমেন্ট দেখে আমি বলে দিতে পারি যে অ্যাকচুয়ালি এটা কোন প্রসেসে আগাবেন আপনি। যে উল্টাপাল্টা প্রসেস দেখি আমি বুঝতে পারি, তখন বলি যে না, এই প্রসেসে আগালে এটা কোনো কোয়ালিটি পাবে না, এটা আপনার ভালো হবে না। কাজ করতেছে, ইনপুট দিচ্ছে, আউটপুট দিচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু রিকোয়ারমেন্ট, ফাংশনাল রিকোয়ারমেন্ট, এগুলি অনেক হিসাব নিকাশ আছে যেগুলির উপরে ভিত্তি করে ডেভেলপমেন্ট ডিফাইন করতে হবে, যেটা নাকি সিএমএম লেভেল 3 তে তোমার মিন করতে হবে, ফোকাস আছে। যারা ভালোভাবে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসটা চয়েস করতে পারবে তারা সিএমএম লেভেল 3 সার্টিফিকেট পাবে। সো তাহলে ডেভেলপমেন্ট প্রসেসটা যেন খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? আমি অনেক ভালো প্রোগ্রাম জানি, আমার অনেক টাকা আছে, আমার অনেক লোক আছে, অনেক কাজ আছে, কিন্তু আমি যদি ডেভেলপমেন্ট প্রসেস ঠিক মতো না চয়েস করি, না বুঝি, তাহলে আমার এইখান থেকে কোয়ালিটি আসবে না। এই জন্যই ডেভেলপমেন্ট প্রসেসটা আমি সবসময় ইম্পর্টেন্ট বলি। ডেভেলপমেন্ট প্রসেসটাকে লাইফ সাইকেল বলে। এই লাইফ সাইকেলের দুটা পার্ট আছে, একটা হলো জাস্ট ডেভেলপমেন্ট, আর একটা হলো অপারেশন এন্ড মেইনটেনেন্স। সো এই জিনিসগুলি আমরা মোটামুটি আলোচনা করেছিলাম। সো এইবার আসতেছে, এইখানে একটা পয়েন্ট আমাকে ডিস্টার্ব করতেছে, এটার নাম আমরা কি পাবো? এটা নিচে আসবে কিভাবে বাড়তাম? So, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যায় তো। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে একটা প্রেজেন্টেশন স্লাইড তোমরা দেখতে পাচ্ছ, প্রিন্সিপালস অফ সিস্টেম ডেভেলপমেন্ট। একটু আগে তোমাদেরকে আমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছিলাম যে সিস্টেম ডেভেলপমেন্ট প্রসেসটা আমাদের খুব ইম্পর্টেন্ট, ঠিক না? তো সেখানে কেন ইম্পর্টেন্ট সেটা আমরা বলি, ঠিক না? মাসুদ মিউট করো। মাসুদ তাহলে আমাদের হলো সিস্টেম প্রিন্সিপাল অফ দ্য সিস্টেম ডেভেলপমেন্টে আমরা যখন একটা সিস্টেম ডেভেলপ করতে যাবে তখন আমাদেরকে এই প্রিন্সিপাল গুলি মানতে হবে। সো গেট দ্য ওনার্স এন্ড দ্য ইউজার্স ইনভলভ। আমি হলাম সিস্টেম অ্যানালিস্ট, একটা সিস্টেম ডেভেলপ করতে যাবে তাহলে আমাকে অবশ্যই সিস্টেম ওনার্স এবং ইউজারদেরকে ইনভলভ করতে হবে। তারপরে ইউজ এ প্রবলেম সলভিং অ্যাপ্রোচ, এটা খুব বড় একটা টেকনিক, এটা আমি একটা লেকচারে তোমাদেরকে বলবো। প্রবলেম সলভিং অ্যাপ্রোচ, এটা থিওরি, কিভাবে একটা প্রবলেম আস্তে আস্তে টুকটুক টুকটুক করে সলভ করে যায়, সেটাকে বলে প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। এস্টাবলিশ ফেজেস এন্ড অ্যাক্টিভিটিস,
এস্টাবলিশ ফেজেস অ্যান্ড অ্যাক্টিভিটিস, অর্থাৎ তোমাকে অবশ্যই খুব অ্যাকুরেটলি একটা সিস্টেম ডেভেলপমেন্ট প্রসেস চয়েস করতে হবে। এই যে ফেজেস, দেখো একটু আগে শুনলা কি ডেভেলপমেন্ট প্রসেস, তারপরে শুনলা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, সিস্টেম লাইফ সাইকেল, তারপরে মেথোডোলজি, তারপরে এখন আবার শুনতেছো ফেজেস, ঠিক না? এগুলা সব অলমোস্ট একই, কাছাকাছি কথা। এস্টাবলিশ ফেজেস অ্যান্ড অ্যাক্টিভিটি, অথবা আমি বলতে পারি এস্টাবলিশ মেথোডোলজি, এস্টাবলিশ মেথড। সো দিস ইজ দ্য ওয়ান অফ দ্য প্রিন্সিপাল টু when you will go to develop a system, you have to follow different principles. আমি আশা করি তোমার আমার সাথে একমত হবা। তুমি যদি একটা সিস্টেম তৈরি করে যে ওনার হবে, যে কিনবে, তার কথা চিন্তা না করো, যে ব্যবহার করবে তার কথা চিন্তা না করো, তাহলে সিস্টেমটা ভালো আসবে না। এই জন্যই আমি ইনফরমেশন সিস্টেমের একটা কম্পোনেন্ট তোমাদেরকে মনে রাখতে বলছিলাম, সেটা হলো হিউম্যান রিসোর্স। শুরুতে আমি তোমাদের সাথে বলেছিলাম যে ইনফরমেশন সিস্টেমের ডেফিনিশন কি, তখন আমি তোমাদেরকে বলেছিলাম তিনটা কম্পোনেন্ট খুব ভালোভাবে মনে রাখবো। একটা হলো হিউম্যান রিসোর্স, আর একটা হলো ডেটা প্রসেস, আর একটা হলো ইনফরমেশন টেকনোলজি। তো এই যে হিউম্যান রিসোর্স মানে এই যে দেখো এখানে যে তোমাদেরকে এই ইনভলভ থাকতে হবে এদেরকে। তারপরে তোমার এস্টাবলিশ স্ট্যান্ডার্ডস, তোমাকে অনেক রকমের টুলস এবং টেকনিক আছে, অনেক রকমের স্ট্যান্ডার্ড আছে, এগুলাকে তোমাকে চয়েস করতে হবে কোন স্ট্যান্ডার্ডে কাজ করবে। মনে করো উল্টাপাল্টা স্ট্যান্ডার্ড নিলেই তখন দেখবা যে আমার সিস্টেমটা ভালো কাজ করবে না। জাস্টিফাই সিস্টেম অ্যাজ এ ক্যাপিটাল ইনভেস্ট, সো অবশ্যই এই সিস্টেমটা একটা ক্যাপিটাল ইনভেস্ট হিসাবে থাকবে। কারণ হলো এটা থেকে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন আউটপুট আসবে, প্রতিনিয়ত বিভিন্ন প্রিভিলেজ পাবো। তারপর একটা পয়েন্ট আছে, ডোন্ট বি অ্যাফ্রেড টু ক্যান্সেল অর রিভাইজ স্কোপ। সো এটা একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। তুমি যখন ইনফরমেশন সিস্টেম তৈরি করবা, যখনই তুমি বুঝবা যে এটা আমার একটু সন্দেহ লাগতেছে, এটা চেক করতে হবে, এটা ঘুরে দিতে হবে, তখন তুমি সাথে সাথে এটাকে খুব সিরিয়াসলি নিবে। এটাতে তুমি মনে করো যদি চিন্তা করো যে আমি এখন এটা যদি চেঞ্জ করতে যাই তাহলে আমার টাকা বেশি লাগবে, সময় বেশি লাগবে, অথবা আমি এটা ভালোভাবে প্রোডাক্টটা তৈরি করে দিতে পারবো না, কি দরকার যা আছে মোটামুটি গোজামিল দিয়ে এটা চালাই দিই, তাহলেই ওই সিস্টেমটা ভালো হবে না। এই জন্য বলছে যে তুমি এটা ভালোভাবে রিভাইজ করবা। যদি না পারো বলবা যে ভাই আমি এটা পারবো না, আপনি যেভাবে বলতেছেন। এই জন্য এই ইনফরমেশন সিস্টেম যারা বোঝে এগুলার কিন্তু অনেক দাম, একদম কোয়ালিটিফুল সফটওয়্যার তৈরি করতে গেলে কোটি কোটি টাকা আছে। অনেক অনেক সফটওয়্যার আছে দেখা গেল যে 1 কোটি টাকা দিয়ে এক কোম্পানি করতেছে, আবার আরেক কোম্পানি বলে 1 কোটি কেন, এটা আমি 5 লাখ টাকা দিয়ে করে দিতে পারবে, কিন্তু এটার ফাংশনালিটি, এটার কোয়ালিটি, এটার ভবিষ্যৎ, এই জিনিসগুলি হয়তো পারবে না। এই জন্য তোমার যেহেতু ইনফরমেশন সিস্টেম প্রোডাক্ট খুবই খুবই ইম্পর্টেন্ট প্রোডাক্ট, এখানকার একটা পার্ট আছে তুমি দেখোই না, সফটওয়্যার পার্টটা খালি চোখে দেখোই না, মেইন আউটপুট তো সফটওয়্যার ইনফরমেশন সিস্টেমের। সো এই জন্য এই প্রোডাক্টের তোমার রিভিউ করতে গেলে তোমাকে খুব সাবধানে থাকতে হবে এবং কখনো এটার ব্যাপারে তুমি স্যাক্রিফাইস করতে পারবে না। আমার একটা ফোন আসছে, তোমরা
আচ্ছা সরি একটু ডিস্টার্ব হলো না, এখন আমার আসছে তো ঠিক হয়েছে? ঠিক আছে। আচ্ছা দাঁড়াও। জি আসসালামু আলাইকুম হুদা ভাই। মানে ওনার যেটা আলাপে শুনছি যে আপনার মানে একদম ফুল ডাটা অলরেডি চলে গেছে, আপনার 3টা লেয়ারের টাকা, দুইটা দুইটা সিজনের ডেটা, এবং মাটির নিচে প্রায় বললো যে 1500 ফিট পর্যন্ত আমার অ্যানালাইসিস হবে। ভালো সব টোটাল নিয়েছে। তার কথা বললাম, বুঝলাম যে তখন আমরা বললাম যে চাইনিজ কোম্পানির সাথে তো আমরা এগ্রিমেন্ট করতে পারি না। বলছে না চাইনিজ তো সরাসরি চাইনিজের সাথে করবেন না, এখানে আমার আবার বাংলাদেশি কোম্পানি আছে, আপনারা করবেন বাংলাদেশি। আমরা তখন বলছি কোম্পানিকে আমাদেরকে একটু মিট করা দেন। তো তখন মোটামুটি চুপচাপ ছিল, পরে লাস্টে বলছে যে আমরা ব্যবস্থা করতেছি। আমরা হয়তো ওই কোম্পানির সাথে বসে ওদের সাথে ইন্টারনাল আন্ডারস্ট্যান্ডিংটা করবো, এরকম একটা অবস্থা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম হুম হুম। হ্যাঁ তা আপনি হুদা ভাই, আপনি এখন জাস্ট বিসিসিআই এর সাথে ফুল টাইম মনে করেন, কালকে আজকে যে গতকালকে হয়েছে আপনি স্যারের সাথে একটা হেলো বলে রাখবেন, বলবো এই কথা যদি বলবে যে না, আমরা দুজনে আমরা তাহলে এইভাবে স্যারের তো গতকালকে লাস্ট অফিস ছিল, তো ওই জন্যই তাকে অনার করে আমরা আসলে মানে মোটামুটি তাড়াহুড়া করে এটা মেইনলি জাহাঙ্গীর বাড়ির ইচ্ছা যে না, আপনি এত বছর চাকরি করছেন, এত বড় একটা প্রজেক্ট, এখন আমি চাচ্ছি আপনার মাধ্যমে এটা হতে, এবং সেটা আমাদের বিসি স্যার অত্যন্ত এনজয় করছে, কারণ এটা তো আসলে তার জন্য বিশাল ভাগ্যের ব্যাপার। আর এটা তো পেশাপিসি করছে, আপনি বুঝতেই পারছেন না, ঠিক না? অনেকে বুঝতেই পারছেন, ঠিক না?
সরি না, আমি আরেকটা জরুরি মিটিং করছিলাম। আমাদের আইবির যে প্রেসিডেন্ট আছে না, তোমরা নুরুল হুদা ভাইয়ের নাম শুনছো? নুরুল হুদা স্যার। আগে রাজুকের চেয়ারম্যান ছিল, বুঝছো? জি স্যার। ওনার সাথে আলাপ। জি স্যার। হ্যাঁ, হুদা ভাইয়ের সাথে আলাপ হলো আমাদের এই তোমার অ্যানালাইসিস সম্পর্কে, সিস্টেম ডেভেলপমেন্ট মেথোডোলজি সম্পর্কে, বুঝতে পারছো? একটা সিস্টেমের বিভিন্ন অ্যাক্টিভিটিজ আছে, এরকম একটা কাজ। যাই হোক, আমরা এখন তাহলে এই স্লাইডে আমরা এই পয়েন্টগুলি তোমরা প্রিন্সিপাল অফ দ্য সিস্টেম ডেভেলপমেন্ট মনে করে পড়ে ফেলবা। লাস্টে দুটো পয়েন্ট ছিল ডিভাইড অ্যান্ড কনকোয়ার, তারপর ডিজাইন সিস্টেম ফর গ্রোথ অ্যান্ড চেঞ্জ। এগুলো হলো মোস্ট থিওরি এবং প্রিন্সিপাল, এগুলো তোমরা মনে রাখো। দেখছো কি ডিস্টার্ব হয়, একটা সাউন্ড, খুব বিকট সাউন্ড আসতেছে আজে বাজে, এগুলো তো খেয়াল করো। এই যে কে করতেছে সাউন্ডটা? মোবারক কি নাই? কেমনি কি ক্লাসে থাকে না এরকম? মোবারক মনে হয় সাকিব। সাকিবই তো মোবারক, এটা তো জানি। এই যে এখন অফ করছে। আমি অফ করে দিছি, বুঝছো, এখান থেকে। জি স্যার, ভালো করছেন। এরপরে ডিস্টার্ব করবে, পার্মানেন্ট বন্ধ করে দেব। স্যার আজকে নিউ জয়েন করছে তো বিষয়গুলো জানে না। গুড, তাহলে আমরা এটা গেল। এইবার আমরা চলে যাই নেক্সট স্লাইডে। এখন আবার ঘুরে আবার ওইখানে আসতে হবে না, বারবারই আসবো। কিচ্ছু না, সিম্পল আজকে কথাবার্তা, সেটা হলো ডেভেলপমেন্ট বা মেথোডোলজি, এই জিনিসটা বোঝার জন্য, অ্যাক্টিভিটিস, সিস্টেম ডেভেলপমেন্ট প্রসেস, সিস্টেম ডেভেলপমেন্ট মেথোডোলজি, সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এই যে এই জায়গায় আমাদের কথা হতো, একদম মেথোডোলজিতে চলে আসছে। মেথোডোলজি কি? এ সেট অফ অ্যাক্টিভিটিস। এই একটা কথা মনে রাখতে হবে। তোমাকে যদি জিজ্ঞাসা করে হোয়াট ইজ সিস্টেম ডেভেলপমেন্ট মেথোডোলজি, তুমি এক কথায় বলবা সিস্টেম ডেভেলপমেন্ট মেথোডোলজি ইজ এ সেট অফ অ্যাক্টিভিটিস। তারপরে দুই চার কথা বলতে পারলে না পারলে। আপাতত আজকে একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স তোমাদের শিখ। এই যে 1.5-2 ঘন্টা আমরা থাকবো তোমাদের সাথে, একটা কথাই যদি শিখতে হবে, হোয়াট ইজ সিস্টেম ডেভেলপমেন্ট মেথোডোলজি। তুমি যদি বলতে পারো যে সিস্টেম ডেভেলপমেন্ট মেথোডোলজি ইজ এ সেট অফ অ্যাক্টিভিটিস, তাহলে আজকে তোমার জ্ঞান হয়ে গেল, আর তেমন কিছু শিখতে হবে না। বুঝতে পারছো আমি কত ইজি করে দিছি তোমাদের লাইফ? ওকে, এই হলো তোমার লেসন প্ল্যান, সিস্টেম ডেভেলপমেন্ট মেথোডোলজি। আজকে মেথোডোলজি নিয়ে আমরা পড়তে যাই, তখন অনেক আশেপাশে কথাবার্তা শুনছি, বিভিন্ন রকমের মেথোডোলজি আছে। তারপরে সিএমএম এর কথা শুনছি, তারপরে প্রিন্সিপালস এর কথা শুনছি, না কিভাবে একটা সিস্টেম ডেভেলপমেন্ট, কি কি প্রিন্সিপ থাকতে হবে, 2-4টা কথা মনে রাখবে। আর ইনফরমেশন সিস্টেম তো বুঝছোই, শুরুতে বাদলে খুব মজা করে বলছে নাকি, আর তো চিন্তাই নেই। আমরা মোটামুটি এখন আর শেষ করে দিলে হয়ে যায়, কোনো ব্যাপার না, আসল কাজ আমাদের হয়ে গেছে। সো এটা হলো আমাদের সিস্টেম ডেভেলপমেন্টের এই গ্রামার লেসন প্ল্যান। সো এই যে মেথোডোলজি কাজ করতে যাবা, তখন তোমার কতগুলি এটা ওভারলেপ অফ সিস্টেম ডেভেলপমেন্ট হয়েছে, ওভারলেপ হয়। এই যে টার্মটা ওভারলেপ, এই কথাটা বোঝানোর জন্য। ওভারলেপ মানেটা কি? একটা কাজের সাথে আরেকটা কাজ তোমাকে ওভারলেপ হতে পারে, এবং সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে। একটু ডিপের কথা মনে করো, এগুলো হলো আমাদের টাস্ক, এগুলো হলো আমাদের মনে করো টাস্ক, যেটা আমরা এই কাজগুলি করব। একটা প্রজেক্ট তৈরি করব, প্রজেক্টের আমরা এই প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করব, প্রবলেম অ্যানালাইসিস করব, রিকোয়ারমেন্ট করব, ডিসিশন করব, ডিজাইন করব, কনস্ট্রাকশন। এটা হলো সিস্টেম ডেভেলপমেন্ট মেথোডোলজি গুলো। এগুলো আমরা ধরো চয়েস করলাম, ঠিক আছে, 9টা অ্যাক্টিভিটিস আমরা, বাট এই অ্যাক্টিভিটিস গুলোর ভিতরে আমার ওভারল্যাপ হতে পারে। দেখো মনে করো আমরা প্রবলেম অ্যানালাইসিস শুরু করছি মে মাসের, মনে করো মে মাসের ধরো 10 তারিখ থেকে।
আবার জুন মাসের 1 তারিখে থেকে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস শুরু করছি। প্রথম কাজটা জুন মাসের 20 তারিখ পর্যন্ত যাবে। তো এইভাবে ওভারল্যাপ হয়। একটা ওয়ার্ড এখানে আছে বোঝার, সেটা হলো ওভারল্যাপ। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। তোমাকে যার যত বুদ্ধি আছে বেশি, যে যত বেশি চালাক, সে তত বেশি ওভারল্যাপিং করতে পারে। যারা একটু বোকা, তারা একটু আস্তে ধীরে চিন্তা করে, হ্যাঁ, তারা ওভারল্যাপিং পছন্দ করে, তারা একটার পর একটা। এইভাবে জীবন চলে যায়। লাস্ট মাস মনে করো কোন রকম একটা বাড়ি টাড়ি বানাইতে পারে, বুঝছো? তোমাকে মাল্টি ডাইমেনশনাল অ্যাক্টিভিটিস এর ভিতরে থাকতে হবে। তো তুমি যদি সিস্টেম অ্যানালিস্ট হও, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওভারল্যাপিং উইথ লজিক্যাল অ্যাপ্রোচ। উল্টাপাল্টা ওভারল্যাপিং করলেও লাভ হবে না। তো এইখানে একটা চার্ট দেখাইছে। এই মাইক্রোসফটের অনেক, ওই যে আমি বলছিলাম না, টুলস এন্ড টেকনিক, অনেকগুলি টুলস ইউজ করতে হবে। সো এইটা একটা টুলস। তোমরা এগুলি ইতিমধ্যে করছো বা তোমরা হয়তো নাম শুনছো। অফিসে যারা চাকরি টাকরি করো, এই ধরনের বিভিন্ন চার্ট, পাই চার্ট, গ্যান চার্ট, বিভিন্ন কিছু করে। এখানে আমার মেইন উদ্দেশ্য ছিল তোমাদেরকে ওভারল্যাপটা বোঝানো। ওভারল্যাপ নামটা তোমাদের আসবে। তারপরে আরেকটা থিওরি খুব আমি মোটামুটি পছন্দ করি থিওরিটা, সেটা হলো দ্য পিসেস প্রবলেম সলভিং ফ্রেমওয়ার্ক। প্রবলেম সলভিং ফ্রেমওয়ার্ক, আমি শুরুতে বলছিলাম যে প্রবলেম সলভিং অ্যাপ্রোচ কিছু আছে। সো এখানে একটা থিওরি আছে পিসেস, PIECES। প্রত্যেকটা ওয়ার্ডের জন্য এক একটা মিনিং আছে। পি ইজ দ্য নিড টু ইমপ্রুভ পারফরমেন্স। তুমি যে কোনো সিস্টেম তুমি ডেভেলপ করতে যাবে, তোমাকে একটা কোশ্চেন বা একটা চিন্তা ভাবনা করতেই হবে যে আমি আসলে এটাকে নতুন করে ডেভেলপ করব, নাকি এটাকে একটু এদিক সেদিক নাড়াচাড়া দিয়ে এটা পারফরমেন্সটাকে ইমপ্রুভ করতে হবে। তাহলে এই ধরনের তোমাকে অ্যাপ্রোচটা বুঝতে হবে। তার আই ইজ দ্য নিড টু ইমপ্রুভ ইনফরমেশন এন্ড ডাটা। তারপরে ই ইজ দ্য নিড টু ইমপ্রুভ ইকোনমিক্স, কন্ট্রোল কস্ট অর ইনক্রিজ প্রফিট। তারপরে পারফরমেন্স, ইনফরমেশন, ইকোনমিক্স। সি ইজ দ্য নিড টু ইমপ্রুভ কন্ট্রোল অর সিকিউরিটি। ই ইজ দ্য নিড টু ইমপ্রুভ এফিসিয়েন্সি অফ পিপল অ্যান্ড প্রসেস। And S is the need to improve service to customers, suppliers, partners, and তাহলে আমি যে ওয়ার্ডগুলি পেলাম, যখন আমি একটা প্রবলেম সলভ করব, যখন আমি একটা ম্যানুয়াল সিস্টেমকে একটা ইনফরমেশন সিস্টেমে কনভার্ট করব, যখন আমি একটা অটোমেটিক সিস্টেম তৈরি করব, অবশ্যই আমাকে এই ইন্ডিকেশনগুলি মাথা রাখতে হবে। একটা হলো পারফরমেন্স, তারপরে ইনফরমেশন, ইকোনমিক্যাল ব্যাপার স্যাপার, তারপরে তার কন্ট্রোল, তার এফিসিয়েন্সি এবং তার সার্ভিস। এগুলাকে একসাথে বলে পিসেস প্রবলেম সলভিং ফ্রেমওয়ার্ক। এটা তোমার মনে করো যে কোনো সিস্টেমের জন্য এই ফ্রেমওয়ার্কটা কাজে লাগতে পারে, যে কোনো সিস্টেমে। সব সিস্টেমেরই কিন্তু এই কথাগুলি আমি বলতে পারি, সব সিস্টেমে। সো এটা হলো একটা থিওরি, পিসেস প্রবলেম সলভিং ফ্রেমওয়ার্ক। এবার আমরা চলে গেলাম আবার আমাদের সিস্টেম ডেভেলপমেন্ট ফেজে। সিস্টেম ডেভেলপমেন্ট ফেজ, সিস্টেম ডেভেলপমেন্ট প্রসেস, সিস্টেম ডেভেলপমেন্ট মেথোডোলজি, সিস্টেম লাইফ সাইকেল, সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সবার কাগজ টাগজ আছে না? একটু খাতা লেখো তো আমার কথাগুলি। সিস্টেম ডেভেলপমেন্ট প্রসেস, সিস্টেম ডেভেলপমেন্ট ফেজ, সিস্টেম ডেভেলপমেন্ট মেথোডোলজি, সিস্টেম লাইফ সাইকেল, সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, সিস্টেম মেথোডোলজি। এই পুরো জিনিসগুলি মনে করো খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, আপন ভাই, এই এরকম কাছাকাছি ব্যাপারগুলি, বুঝছো? এরকম রিলেশন আছে। তো এগুলো তোমরা আস্তে আস্তে বুঝবা।
অলমোস্ট কাছাকাছি, বুঝছো সবকিছু। তো এটা মনে করো বুঝে যাবে আস্তে আস্তে, বুঝতে পারছো কতগুলি টার্ম আসছে এখানে। তো আমি এগুলা নিয়ে তোমাদেরকে আরো স্পষ্ট করবো, একসময় তোমরা নিজেরাই বুঝে যাবে। 4-5টা পয়েন্ট দেখলাম এরা, আমি এইভাবে বুঝাই, এরা খুব কাছাকাছি। যেমন মনে করো সিস্টেম লাইফ সাইকেল আর সিস্টেম মেথোডোলজি, এই দুইটার মধ্যে পার্থক্য কি? সিস্টেম লাইফ সাইকেলের ভিতরে দুইটা বড় পার্ট আছে, একটা হচ্ছে মেথোডোলজি আর একটা হলো অপারেশন। তাহলে মেথোডোলজি যদি বলে, মেথোডোলজি কি আছে? কতগুলি সেট অফ অ্যাক্টিভিটিস। সিস্টেম ডেভেলপমেন্ট প্রসেস কি? সেট অফ অ্যাক্টিভিটিস, সেখানে ইনক্লুড হবে টুলস, টেকনিক। সো এগুলো হলো যদি পারো একটা খাতায়, হ্যাঁ তোমরা এইভাবে সার্চ দিয়ে পড়ে নিজেদের মতন করে বুঝবে। এইটা হলো আমার একটা বড় অ্যাডভাইস। খুব ভালোভাবে এই সাবজেক্টটাকে যদি কেউ এনজয় করতে চাও, সেভাবে নিজের আগ্রহ থেকে কিছু কিছু এক্সট্রা করতে হবে, যেটা আমরা হয়তো এখানে ওইভাবে সম্ভব না অনেক কিছু। এখন এখানে দেখো আমরা সিস্টেম ডেভেলপমেন্ট ফেজ, ওই যে একটা ফিগার দেখছিল না, প্রথমে একটা ফিগার দেখলাম এই যে এখানে, এই যে এই জিনিসটা আছে না এখানে, কয়টা পয়েন্ট? কয়টা পয়েন্ট? একজন পড়ো সবার ঘুম ভাঙানোর জন্য। কোনটা স্যার? এখানে কয়টা পয়েন্ট দেখতেছি? 7টা স্যার পয়েন্ট আছে। পড়ো কি কি আছে? প্রিলিমিনারি ইনভেস্টিগেশন, প্রবলেম অ্যানালাইসিস, রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস, ডিসিশন অ্যানালাইসিস, ডিজাইন, কনস্ট্রাকশন, ইমপ্লিমেন্টেশন। এই 7টা পয়েন্টটাই হলো আমার হলো সিস্টেম ডেভেলপমেন্ট ফেজ। এই সিস্টেম ডেভেলপমেন্ট ফেজ দেখো পাইছো? জি স্যার, এই 7টা পয়েন্টই এখানে আছে। এখন এই শুরু থেকে মাঝে মাঝে অনেক স্টুডেন্ট প্রশ্ন করে, স্যার এটা কি পরীক্ষায় দিবে, এত কঠিন, এটা কি করে আসবে? তোমাদের কি এরকম কোনো প্রশ্ন আসে নাকি? জি না স্যার। জি না স্যার। ঠিক আছে, এগুলি পরীক্ষা আসে না, এই ধরনের প্রশ্ন ছাত্র দেখে ভয় পায়। ভয়ের তো কিছুই নেই, এটা হলো একটা স্টাইল, একজন একটা ড্র করছে, বুঝছো? তুমি তোমার ইচ্ছা, তুমি তো মেইন পয়েন্ট গুলি বুঝতে পারছো নাকি? প্রিলিমিনারি ইনভেস্টিগেশন, প্রবলেম অ্যানালাইসিস, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ডিসিশন অ্যানালাইসিস, ডিজাইন, কনস্ট্রাকশন এন্ড ইমপ্লিমেন্ট। আর এই যে দেখো অপারেশন এন্ড সাপোর্ট একটা পার্ট আছে। তো সবগুলি মিলেই আমরা বলবো সিস্টেম লাইফ সাইকেল। সবগুলাকে মিলে কি বলবো? সিস্টেম লাইফ সাইকেল। আর যেগুলো নীল কালার, এটা হলো সিস্টেম ডেভেলপমেন্ট ফেজ অথবা সিস্টেম ডেভেলপমেন্ট প্রসেস। সো এই হলো তোমার মনে করো একটা ঘুরে ঘুরে একই কথাবার্তা আসতেছে, মনে হয় শেষ। যাই হোক, এগুলা তেমন না, এগুলো তোমরা জানো, তোমরা অলরেডি স্মার্ট ইঞ্জিনিয়ার হবো ভবিষ্যতে, এটা আমার বিশ্বাস। আর নাই মনে হয় শেষ। তাহলে আমি যেটা বলেছিলাম যে বেশি কথাবার্তা নাই এই ম্যাটেরিয়ালসে, তোমরা এবার তোমরা বলো তোমাদের কোনো কোশ্চেন আছে? 2-1 মিনিট আলোচনা করবো।